সুপ্রভাত। মূলত 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পরবর্তী সময়ে আমি প্রথম কুচবিহারে বসে আপনাদের সাথে কথা বলছি। আমি আমার বক্তব্য খুব স্পষ্টভাবে আগে বলিনি, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই করবেন। সম্প্রতি কিছুদিন হলো লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামক একটি সংস্থার পক্ষ থেকে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিকাঠামোর উন্নতিকল্পে প্রচুর চাঁদা তোলা হচ্ছে এবং সেই চাঁদা তুলে তহবিল সংগ্রহ করার অভিযান চলছে। এই দিনহাটা শিশু মঙ্গল সমিতি সম্পাদক পদে দিনহাটার পূর্বতন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সম্মানীয় শ্রী উদয়ন গুহ মহাশয়ের নাম তাতে লিপিবদ্ধ করা আছে। রয়েছেন ডাক্তার রঞ্জিত মণ্ডলের নাম, যিনি দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টও বটে, একজন সরকারি অফিসার। স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের তৃণমূল সমর্থক সংগঠন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এদের সবাই এই তহবিলে হাজার হাজার টাকা দান করার আহ্বান পেয়ে দান করছেন। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে তহবিল সংগ্রহ শিবির। উদয়ন গুহ সোশ্যাল মিডিয়া এবং আমাদের কাছে পৌঁছানো বিভিন্ন রসিদের কপি সহজেই অনুমান করা যায় তহবিলে জমা পড়া এই টাকার অঙ্ক লাখ লাখ পেরিয়ে কয়েক কোটিতে পৌঁছাতে পারে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার পরিকাঠামো উন্নতির মতো মহান উদ্যোগের নামে এই অর্থ সংগ্রহ অভিযান সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে। প্রশ্নগুলি আমরা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার প্রথম প্রশ্ন, দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামক এই সংস্থাটি কোনো সরকারি বা সোসাইটি রেজিস্ট্রেশন নাম্বার আছে কি? আমার কাছে যতটুকু সংবাদ, যা কাগজপত্র আমার কাছে আছে, তার কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার নেই। যদি থাকে তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বার যে রসিদে টাকা তোলা হচ্ছে সেই রসিদে উল্লেখ করা বাধ্যতামূলক নয় কি? আর তা না করা থাকলে কোন সমিতির নামে
এইভাবে চাঁদা তোলা সম্পূর্ণ বেআইনি নয় কি? এই দিনহাটা শিশু মঙ্গল সমিতির সহ সভাপতি পদে রয়েছেন দিনহাটা সরকারি মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। কোন সরকারি পদস্থ আধিকারিক এইভাবে কোন সংস্থার যার কোনো রেজিস্ট্রেশন সরকারি অনুমোদন কিছুই নেই তার সঙ্গে উপরতলার যোগাযোগ অনুমোদন ছাড়া বা উপরতলার কোনো অনুমতি ছাড়া সরাসরি যুক্ত হতে পারেন কি কোনো সরকারি আধিকারিক? আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসে এর মধ্যেই পৌঁছেছে। স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে যারা কাজ করেন তাদের থেকে এক প্রকার জোর করেই ন্যূনতম চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 1000 টাকা বা তার উপরে 2000 টাকা করে তোলা হচ্ছে। আমাদের কাছে এমন প্রমাণও আছে যে স্কুলের কোন স্কুলের প্রধান শিক্ষকরা নোটিশ জারি করেছেন, শিক্ষকদের বলেছেন যে ন্যূনতম 2000 টাকা করে এই তহবিলে দান করতে হবে। এটা হলো ন্যূনতম, উপরে যদি আরো কেউ বেশি দিতে চান তাহলে তারা দিতে পারেন, দিতে হবে। প্রধান শিক্ষক এ ধরনের নোটিশ জারি করতে পারেন কি? সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী দিনহাটা মহকুমা হাসপাতালে বিশেষ শিশু কেয়ার ইউনিট তৈরি করার জন্য এই টাকা তুলছেন দিনহাটার পূর্বতন বিধায়কের নিজের তৈরি একটি সমিতি। মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রশ্ন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কি এতই করুণ অবস্থা যে বেসরকারি ব্যক্তিদের দিয়ে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর জন্য টাকা তুলছেন একজন তৃণমূলের নেতা এবং একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক? মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে প্রাক্তন বিধায়কের এই উদ্যোগকে বা এই উদ্যোগ সম্পর্কে অবগত আছেন কি? এ ব্যাপারে তার অনুমোদন আছে কি? এটা আমাদের কাছে সব অনুষ্ঠানের জন্যে ওই ব্যক্তি বা তৃণমূলের বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন নেতারা যে চাঁদা তোলার মতোই ব্যবস্থা করেন তার কোনো হিসাব থাকে না, তার হিসাব হারিয়ে যায়। সেটাই কি চলবে? আমাদের কাছে এই প্রশ্নগুলো আজকে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে কুচবিহার তথা বাংলার মানুষকে জানাতে চাই যে পশ্চিম বাংলায় স্বাস্থ্যের পরিকাঠামো কোন তলানিতে এসে পৌঁছেছে, যে কারণে বিভিন্ন
ব্যক্তি, রাজনৈতিক নেতা অবৈধভাবে একটা সংগঠনের নাম নিয়ে যথেচ্ছভাবে টাকা আদায় করছেন এবং সেই টাকার আদায়ের ক্ষেত্রে সিলমোহর দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিককে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে তাদের অর্থ নিয়ে নয় ছয় করবার আরেকটা নতুন চক্রান্ত আমাদের সামনে এসে পৌঁছে গেল। আমরা ভুয়ো আইএস দেখেছি, ভুয়ো আইপিএস দেখেছি, আমরা চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার নাম দেখেছি, তাদেরকে বিভিন্ন সময় জেলেও দেখেছি। আবার এখন দেখছি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর নামে তোলাবাজি চলছে। আমরা বালি তোলাবাজি দেখেছি, পাথর তোলাবাজি দেখেছি, আমরা কয়লার তোলাবাজি দেখেছি। পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের আমলে আজকে স্বাস্থ্যের নামেও একটা তোলাবাজি চলছে। সরকার বা প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। সবচেয়ে বড় কথা, এই শিশু মঙ্গল সমিতির নামে যে কার্যালয়টি বিভিন্ন মিডিয়া বা রসিদে দেখা গেছে, সেই কার্যালয়টি একসময় পূর্বতন ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস ছিল। বর্তমানে উদয়ন বাবু তৃণমূলের জয়েন করবার পর সেই কার্যালয়টি তৃণমূলের দখলে নিয়ে সেই কার্যালয়টিকে কমিটির নামে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস বা তার নেতারা মানুষকে স্বাস্থ্যের নামে বিভ্রান্ত করে একটা ব্যবসা চালাবার পরিকল্পনা করেছে। আমি তার তীব্র প্রতিবাদ করছি। আমাদের মনে রাখতে হবে, বামফ্রন্টের আমলে কুচবিহারের এই জনৈক মন্ত্রীর সুপুত্র পশ্চিমবঙ্গ বীজ নিগমের সাথে ব্যবসা করতে গিয়ে ভেজাল বীজ রাজ্য সরকারকে সাপ্লাই দেওয়ার পর পশ্চিম বাংলায় ওই বীজে কোনো ফলন না হওয়াতে বাংলার চাষিরা খেতে আগুন দিয়ে সেই ফসল পুড়িয়ে দিয়েছিলেন। আবার কি তার পুনরাবৃত্তি চলছে? আমাদের কুচবিহারে অভিজ্ঞতা, স্বাস্থ্য মেলার নামে দিনহাটাতে একটা মেলা হয় প্রায় প্রতি বছর। তাতে বিভিন্ন কর্পোরেট হাউস সেখানে অর্থ দিয়ে সেই মেলায় অংশগ্রহণ করেন। কিছু লোকের হয়তো উপকার হয় সাময়িকভাবে, কিন্তু তা সেই মেলার নামে যে সংগ্রহিত অর্থ, সেই অর্থের কোনো হিসাব আজ পর্যন্ত জনসমক্ষে এসেছে কি? যদি না এসে থাকে, তাহলে যে ব্যক্তি এই মেলা অনুষ্ঠিত করেন বা সংগঠিত করেন, তার প্রতি কি প্রশ্ন উঠে না যে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তুলে নিজ আত্মস্থ করছেন বা নিজে আত্মসাৎ করছেন? এ কথা আমি স্পষ্টভাবে বলতে চাই। আমি আরো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমি আগেও বহুবার বলেছি যে রাজনীতিতে দুটা শ্রেণী আছে।
একটা হচ্ছে রাজনীতিজীবী, আরেকটা রাজনীতি সেবী। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন ওই রাজনীতিজীবীদের সংখ্যা বেড়ে গেছে। তাই মাঝে মাঝেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়, বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে তার নিজের বিধায়কদের কাটমানি খাচ্ছ, কাটমানি খাওয়া হচ্ছে, তাদেরকে ধমকানো হয়। শুধু তাই নয়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট মাননীয় হাইকোর্টে জমা দিয়েছে, সেখানে অনেকের নাম করে বলা আছে যে তারা সমাজ বিরোধীর আচরণ করছেন। আমাদের মধ্যে কাউকে কাউকে প্রশাসনিক মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলতে শুনেছি, দেখেছি রেকর্ডে বিধায়ককে, যে তুই তো বম বাঁধিস, তুই তো বোমা বাঁধিস, বোমা মারিস, তুই তো অন্য কাউকে তোর এলাকায় ঢুকতে দিস না। তাহলে কি এই জঙ্গলের রাজত্বই কি মাননীয় সরকার চালাবে? যেমন নির্বাচন পরবর্তী সন্ত্রাস বাংলায় ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে। আজকে তাই বাংলার অবস্থা কোথায়, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তার স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে তৃণমূলের নেতারা ব্যবসা করছে অনৈতিকভাবে। আর আজকে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের কি করুণ অবস্থা, যে শিশু কেয়ার ইউনিট তৈরি করবার মতো অর্থ কি রাজ্য সরকারের নেই? তার জন্যই কি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের দিয়ে অনৈতিকভাবে রসিদ ছাপিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করবার বা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করবার চেষ্টা করছেন? আমি এর তদন্ত চাই, এর সঠিক তদন্ত চাই, এবং এই তদন্ত জুডিশিয়ারি ইনকোয়ারি চাই। পুলিশের মাধ্যমে ইনকোয়ারি হলে হবে না। তার কারণ পুলিশের একটা বড় অংশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশের উপরে বাংলার মানুষের কোনো বিশ্বাস নেই। তাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকার, তার দলে ব্যবসা করবার জন্যে যে নেতারা ঢুকে গেছেন, তাদেরকে দিয়ে আর বাংলার উন্নয়ন করা সম্ভব হবে না। তাই আগামী দিন এই ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে চলা দিদিকে, অর্থাৎ বাংলার মেয়েকে, বাংলার মানুষ কিন্তু আর চায় না। এই কথাই আজকে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আমি বলবার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম। ধন্যবাদ। সরকারি সিল মারা ব্যক্তিদের নিয়ে যদি মিটিং করা হয়, তাহলে তো সেটা জোর করেই তোলার সমসাময়িকই হবে, সমানই হবে। আমি তা, আমার কাছে শুধু আমার মুখের কথা নয়, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই যে দেখুন রশিদ, এই যে রশিদ, এই রশিদে পরিষ্কার স্পষ্ট হয়ে যায় যে কি ধরনের টাকা তোলা হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে উদয়ন বাবু তার কার্যালয়ে বসে 1 লক্ষ টাকার চেক তিনি গ্রহণ করছেন। কোথাও দেখা যাচ্ছে উদয়ন বাবু তার কার্যালয়ে বসে 20টা ছবি আছে, একটা নয়। আপনারা এটা ভাববেন না যে আমরা একটা ছবি দেখাচ্ছি, অনেকগুলো ছবি আছে।
শুধু তাই নয়, আমরা আপনাদেরকে এটাও দেখাই যে উদয়নবাবু নিজেও ওর নিচে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। শুধু তাই নয়, এটাও দেখাই যে স্বাস্থ্য সুপারিনটেন্ডেন্টের ছবি। দিনহাটা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তিনি নিজেও বসে আছেন ওই ব্যানারের নিচে। এটা কি করে সম্ভব? একজন সরকারি অফিসার সরকারি অনুমোদনহীন একটা ব্যানার, আমি সংস্থাও বলবো না, তার সাথে তৃণমূল নেতাদের সাথে তৃণমূলের অফিসে কি করে বসে থাকেন এবং মানুষকে প্রলুব্ধ করেন সেটাকে দেখাবার এবং মানুষকে বিশ্বাস যোগান সরকারি অফিসারদের সামনে বসিয়ে রেখে। এটা কি কোন আইনের সরকার চলছে? এটা অবাক কাণ্ড। আমরা বিভ্রান্ত। পশ্চিম বাংলার এই সরকার শুধু জঙ্গলের রাজত্ব কায়েম করেনি, পশ্চিম বাংলার এই সরকার একটা রাহাজানি এবং চুরির সহজ পন্থার রাজত্ব কায়েম করেছে। সুতরাং বাংলার মানুষ এর বিরুদ্ধে অবশ্যই গর্জে উঠবে। বিজেপির পক্ষ থেকে আমরা যেমন বিধানসভায় লড়াই করব, আমরা এ ব্যাপারে আমরা যেমন বিধানসভায় তুলব, আমরা আমাদের পরিষদীয় দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা দিল্লি যাব, বাংলার নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কথা বলবার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের কাছে। তার সাথে সাথে বাংলার এ ধরনের দুর্নীতির কথা আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা বিশদে বলবার অবশ্যই চেষ্টা করব। নোটিশ করেছে, নোটিশে কি বলা আছে আমি পড়ে দিচ্ছি আপনাদের। দিনহাটা শিশু মঙ্গল সমিতির উদ্যোগে দিনহাটা হাসপাতালে শিশু সুরক্ষার একটা ইউনিট স্থাপিত হবে। তদুপলক্ষে কর্মরত শিক্ষক শিক্ষা কর্মীদের চাঁদা ধার্য হয়েছে কমপক্ষে 2000 টাকা, ঊর্ধ্বসীমা নেই। জুলাইয়ের প্রথম সপ্তাহে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে এখানে দেখেন পরিষ্কার করে লেখা আছে। আমি স্কুলের নামটা দেব না, তার কারণ তারা এই তৃণমূল হারমাতদের দ্বারা আক্রান্ত হতে পারে। দাদা ওই খ্রিস্টানটা ঘুরায় না, ওনাদের যে ইয়ে হয়ে যাচ্ছে। দাদা একটু নিচের দিকে নামায় ধরো, মুখটা ঠেকে যাচ্ছে আপনার। হ্যাঁ ঠিক আছে, আর স্টিল ছবিটাও লাগবে না দাদা? হ্যাঁ ঠিক আছে। হিন্দুরা বলছে এই টাকা নাকি বিধানসভা নির্বাচনে খরচ হবে।
ভালো মানে দিচ্ছে তরকারি থেকে হ্যাঁ এইভাবে দেখো টাকা দিচ্ছে টাকা তো নিচ্ছে না ঠিক ভালো এইভাবে দেখো সবসময় নিয়ে নিতে হবে। দায়িত্ব চলে আসছে ওনার তো কোনো দোষ নেই না উদয়ঙ্গুর টুইটারেও আছে। এই সেই ছবি দেখো ভেতরে এই সেই ছবি। আর ভেতরে চাপাই খাতে ওগুলো দিতেই হবে তো বলবে হবে উপায় নেই তুমি আসছে কথা আছে ঠিক আছে, এটা সব পয়েন্টগুলো বলতে হবে নিয়ে যাবে বাপ্পা নীতি চান। বন্ধু ফোন করো আর যেটা বলছিলেন এদিকে একটু ঘুরে দাও 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 দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে আমরা উত্তর বাংলার মানুষ হিসাবে গর্ব অনুভব করতে পারবার যে কারণ কেন্দ্রীয় সরকারের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর বাংলার মানুষকে দিয়েছেন। আমাদের উত্তরবঙ্গ থেকে দুজন কেন্দ্রে মন্ত্রী মনোনীত করেছেন, যা আমাদের উত্তর বাংলার স্বাধীনতার পর থেকে পিছিয়ে পড়া এবং অবহেলিত উত্তর বাংলার জন্য একটা গর্বের ব্যাপার। সেই গর্বকে ভুলুণ্ঠিত করবার জন্য বিরোধী দলের পক্ষ থেকে একটা চক্রান্ত চলছে বিজেপির বিরুদ্ধে। আমরা সম্প্রতি দেখলাম কংগ্রেসের একজন নেতা আসামে তিনি বলেছেন যে আমাদের কুচবিহারের সুসন্তান কৃতি সন্তান শ্রী নিশীথ প্রামাণিক তিনি নাকি বাংলাদেশের নাগরিক। এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কিসের ভিত্তিতে? তিনি তার চিঠিতে লিখেছেন সংবাদপত্রের ভিত্তিতে। সংবাদপত্রটা কি সেটা আপনাদের আগে দেখিয়ে নিই। এই সংবাদপত্রটা হচ্ছে তার চিঠি এবং বক্তব্যের ভিত্তি। আচ্ছা, সংবাদপত্রে কি লেখা আছে এখানে দেখুন। পলাশবাড়ির প্রত্যন্ত পল্লীর বাসিন্দার বংশোদ্ভূত নিশীথ। পলাশবাড়ির প্রত্যন্ত পল্লীর বাসিন্দার বংশোদ্ভূত নিশীথ। এর অর্থ কি এই দাঁড়ায় যে তিনি বাংলাদেশের নাগরিক? আমি অবাক হচ্ছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো একটা দল, তারা কি বাংলাও বোঝেন না? হ্যাঁ, ভারতের বহু বংশোদ্ভূত মানুষ আমেরিকায় বিভিন্ন বড় পদে, লন্ডনে বিভিন্ন বড় পদে, ভারতের বংশোদ্ভূত কুচবিহারের রাজকুমার রানী এলিজাবেথের দপ্তরে একজন এডিসি ছিলেন। তো ভারতের বংশোদ্ভূত হয়ে যদি ইংল্যান্ডে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, তো নিশীথের পূর্বপুরুষ তারা রংপুর, অবিভক্ত তখন রংপুর, ভারতের স্বাধীনতার আগে সেই রংপুরে তার ঠাকুরদাদা, তার বাবা তাদের বাসস্থান ছিল। এবং পরবর্তী সময়ে বাংলা ভাগের পর আমরা কেউ বা রংপুর থেকে, কেউ বা দিনাজপুর থেকে, যেটা দিনাজপুর অবিভক্ত ছিল এখন বিভক্ত হয়ে গেছে। আগে ছিল ওইদিকে বাংলাদেশের দিনাজপুর, এইদিকে পশ্চিম দিনাজপুর। আমাদের রংপুরের যেমন ওই পাশটায় যেমন রংপুর, এই পাশটায় কুচবিহারের একটা বৃহৎ অংশ। শুধু তাই নয়, আমাদের রাজবংশী সমাজের গর্ব ঠাকুর পঞ্চানন সাহেব, তিনি জন্মেছিলেন, তার জীবনাবসান হয়েছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশ
তৎকালীন পূর্ব পাকিস্তান। তো আজকে আমার প্রশ্ন যে কংগ্রেস এবং তার সাথে পোঁ ধরেছে তৃণমূল কংগ্রেস, তার সাথে পোঁ ধরেছে অন্যান্য বিরোধী দলগুলো, যারা নিশীথকে হেয় প্রতিপন্ন করবার জন্য তাকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে। আমি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে চাই, নিশীথের জন্ম কুচবিহার, নিশীথ কুচবিহারের পড়াশোনা করা ছাত্র, ভেটাগুড়ি স্কুলের। নিশীথ তার রাজনৈতিক জীবন শুরু করেছে কুচবিহারে। নিশীথ জন্মসূত্রে কর্মসূত্রে ভারতীয়। আজকে বিরোধী দলগুলো ঈর্ষায় কাতর হয়ে শুধুমাত্র বিজেপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য যেমন বিভিন্ন ভাবে উৎসাহ রটাচ্ছে, একইভাবে আমাদের উত্তর বাংলার রাজবংশী সমাজকে হেয় প্রতিপন্ন করবার জন্য চক্রান্ত করছে এই তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন বামপন্থী দলরা। আমি এর তীব্র বিরোধিতা করছি। তার দুটো প্রশ্ন থেকে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, যেমন তার শিক্ষাগত যোগ্যতা এবং তার নাগরিকত্ব আপনি বলবেন। কিন্তু আমরা দেখেছি এতদিনের মধ্যে নিশীথ প্রামাণিক এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলেননি। মানে তিনি চুপ রয়েছেন কেন? তিনি কেন কথা বলছেন না? একটা কথা আপনাকে বলি, রাজনীতিতে দুটা দিক আছে, একটা ডেমোক্রেটিক আর একটা ব্যুরোক্রেটিক। ডেমোক্রেটিক রাজনীতিতে যদি আসতে হয় তার বিরাট শিক্ষাগত যোগ্যতাই লাগবে, এটা প্রধান ক্রাইটেরিয়া হতে পারে না। ডেমোক্রেসিতে একজন রাজনৈতিক কর্মী তার জীবনের অভিজ্ঞতা, তার জীবনের কর্ম, সাধারণ মানুষের সাথে মেশা, মাটির কথা তুলে আনা, এটা হচ্ছে একজন গণতান্ত্রিক কর্মী বা গণতান্ত্রিক নেতার কাজ। কিন্তু সেক্ষেত্রে গণতান্ত্রিক নেতারা ভাববে, সেই ভাবনাটাকে বিভিন্ন আইনগত দিক বিবেচনা করে তৈরি করে দেবে ব্যুরোক্রেটরা। শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে যদি বলেন, তাহলে জাতীয় কংগ্রেসের যশস্বী কামরাজ ছিলেন অবিভক্ত কংগ্রেসের নেতা। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলবার কোনো ধৃষ্টতা আমার নেই, কিন্তু তার কোনো স্কুল সার্টিফিকেট ছিল কিনা আমি জানি না। আমি দীর্ঘদিন থেকে কংগ্রেস করি, অথচ ভারতবর্ষে কামরাজ পলিসি সারা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একমাত্র পথ ছিল। তো শিক্ষাগত যোগ্যতাটা আমরা কোথায় গিয়ে ধরব? আমরা বিভিন্ন লোককে দেখেছি ভারতীয় রাজনীতিতে যাদের শিক্ষাগত যোগ্যতাটাই বড় নয়, তাদের সমাজ জীবনের অভিজ্ঞতা, সমাজ জীবনের কর্মক্ষমতা, তাই দিয়ে তারা সমাজের উন্নয়নের সোপান তৈরি করেছেন এবং সেই সোপান তৈরি করবার জন্য সরকারি প্রশাসনের প্রশাসকদের মাধ্যমে কাজ হয়েছে। সুতরাং যারা শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন তুলছেন, এটা তাদের নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়। তারা রাজনৈতিক নেতা বা কর্মী বলে আমি তাদেরকে মনে করি না। যোগ্যতা নিয়ে পিছিয়ে বলা হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য সেটা আপনারা দেখেছেন, আমি এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তিনি কিছু বলছেন না, বুদ্ধিমান লোকরা সব ব্যাপারে কথা বলে না, প্রমাণ দেয়। আমরা গতকাল একটা লক্ষ্য করলাম যে গ্রেটার নেতা অনন্ত মহারাজের একটা ভিডিও বাইট করে সেটা নিশীথ প্রামাণিকের একটা গ্রুপ আছে, সেখানে পোস্ট করা। সেখানে মহারাজ নিশীথের পক্ষে বলেছেন যে উনি কুচবিহারের নাগরিক, ভোটাভুটি ব্যবহার ইন্টারভিউ ছিল। আমাদের প্রশ্নটা হচ্ছে যে বিজেপি দলের কি এতই দুরবস্থা যে গ্রেটার নেতাকে দিয়ে বলাতে হচ্ছে যে নিশীথ কুচবিহার নাগরিক? আপনারা ভুল করছেন। বিজেপি বলাবে কেন? কোন ব্যক্তি যদি তার কুচবিহারের বাসিন্দা হিসাবে তার নিজের আবেগ প্রকাশ করতে চায়, করতেই পারে। অনন্ত মহারাজ একজন বহু চর্চিত এবং বহু পরিচিত একজন মানুষ। তিনি কুচবিহারেরই
মাটির মানুষ, মাটির সন্তান, কুচবিহারের সন্তান। তার বাড়ি আমি যতটুকু জানি গোসানিমারিতে, তার জন্ম গোসানিমারিতে। কুচবিহারের একজন রাজবংশী হিসাবে তার মনে আঘাত লেগেছে, তাই অনন্ত মহারাজ তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন মাত্র। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তো যে সরকার নিশীথ প্রামাণিককে ভয় পাচ্ছে, একটা কথা বলি, নিশীথ প্রামাণিক শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নয়, তিনি যুব এবং ক্রীড়া দপ্তরেরও প্রতিমন্ত্রী। আমার মনে হয় আমাদের উত্তর বাংলা বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের বিভিন্ন বর্ডার দিয়ে ঘেরা। প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি হয়তো চিন্তা করেছেন একদিকে ভারতের অন্দরে বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিশেষ করে উত্তর বাংলাকে করিডোর করে, আরেকদিকে বৈদেশিক শক্তি যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তাদের আশ্রয়স্থান হয়ে গেছে বামফ্রন্ট আমল থেকে তৃণমূলের আমলে এই উত্তর বাংলা সহ পশ্চিম বাংলা। সুতরাং এই যে করিডোর, ভুটান, বাংলাদেশ, নেপাল, ইভেন চায়না, এর যে বর্ডারের যে করিডোর উত্তর বাংলা, সেই উত্তর বাংলা থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার দেওয়ার অর্থ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গভীরভাবে চিন্তা করছেন বলেই উত্তর বাংলা থেকে, বিশেষ করে কুচবিহার জেলার থেকে স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে একজন রাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। এটা তো আমাদের গর্বের ব্যাপার। এবং আমাদের এটা আরেকটা কথা বলি, আমাদের জীবন, সম্পত্তি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা আরো বেশি উত্তর বাংলার মানুষ সমৃদ্ধ হলাম, শক্তিশালী হলাম বলে আমি মনে করি।